প্রথম বলবো যে খলিলুর রহমান সাহেব আপনার দীর্ঘ 40 বছর পর এই দ্বিতীয়বার বাংলাদেশ আপনার সাধারণ পরিষদের সভাপতির মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব হয়েছিলেন। 1986 সালে হুমায়ুন রশিদ সাহেব পেয়েছিলেন। তখন নির্বাচন হয়নি, সমঝোতার মধ্যে হি ওয়াজ দি এশিয়া স্পেসিফিক ক্যান্ডিডেট। প্রতি 5 বছর অন্তর অন্তর এশিয়া স্পেসিফিক কান্ট্রিগুলো, যে আমাদের প্রায় 54টা কান্ট্রি আছে এশিয়া স্পেসিফিকে, তাদের সুযোগ আসে এই সাধারণ পরিষদের সভাপতি হওয়ার। সিস্টেমটা হচ্ছে যে আমরা যেমন এই 2016-তে একবার চান্স পাই, 2000 আপনার যেটা বলেছে 71 সংসদে, 76 সংসদে 2021-এ, আর এইবারে হলো 81তম 2026-এ। ইউএন এর এই নির্বাচনগুলো হয়। নির্বাচন হওয়ার আগে সেই সরকার অনেক দিন আগে থেকে তারা ইচ্ছা প্রকাশ করে যে আমরা অমুক সালে আপনার নির্বাচন করতে চাই। তাহলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো তখন কোনো ক্যান্ডিডেট দেয় না। এটা নিয়ে একটা ভদ্রতা, এটা মোটামুটি মেনটেন। আমি যদি একটু সহজ করে একটা কথা একটু বুঝতে চাই, বিষয়টা কি এরকম যে আওয়ামী লীগের প্রস্তাবের জন্যই এই আজকে খলিলুর রহমান এই সুযোগটা পেয়ে গেল, এটা কি ঠিক? না, অবশ্যই খলিলুর রহমান সাহেব খুব ভাগ্যবান লোক। আওয়ামী লীগ ফিল্টার তৈরি করেছে, তারপরে আমার পরপর 3জন পিআর স্থায়ী প্রতিনিধি, প্রথমে এখানে ছিলেন রাবা ফাতেমা, এখন আন্ডার সেক্রেটারি জেনারেল, আমরা ওনাকেও আন্ডার সেক্রেটারি জেনারেল তদবির করে বানিয়েছি। তারপরে আমার পরবর্তী পিআর ছিলেন মোহাম্মদ মুহিত, তিনি তার সময় তিনি ওই যতদিন ছিলেন ততদিনে আমাদের আরএসএস সংগ্রহ করেছেন। রাবা ফাতেমা আরএসএস সংগ্রহ করেছে। এরপরে যিনি নতুন আসছেন ইউনুস সাহেব, যাকে নিয়ে আসলেন নোমান সাহেব, তিনিও আরএসএস সংগ্রহ করেছেন এবং তার অফিসের লোকেরা এই কয়েক বছর মানে ধরে। এই 26-এ বাংলাদেশ সরকারে যারাই থাকতো, যেই দলই থাকতো, তারা এই এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারতো। যেহেতু গভর্নমেন্টের এটা ডিসিশন, শুধু যিনি থাকতেন, হ্যাঁ, তিনি এইটার জন্য চেষ্টা করতেন এবং এইটার প্রতিযোগিতা। খলিল সাহেব ভাগ্যবান, কারণ খুব টাইমলি উনি এসেছেন, আসার ফলে হি বিকেম আওয়ার ক্যান্ডিডেট। এর আগে আমাদের 2016-তে আমাদের একটা সুযোগ ছিল, কারণ অনেক দেশ আমাদের সাপোর্ট দিবে বলেছিল। তো মাহমুদ আলী সাহেব রাজি হলেন না। উনি আমাকে বললেন যে মোমেন, এইটা তো অনেক খাটনি। আমি যখন পরপর কয়েকবার ওই অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলাম, মাহমুদ আলী সাহেব তো নিউ ইয়র্কে ছিলেন, ওনার ওয়াইফ অসুস্থ ছিলেন, উনিও তাই আমাদের এখানে প্রায় থাকতেন। তো উনি আমাদের কাজকর্ম দেখে বলেন যে না। আমি বললাম যে হুমায়ুন রশিদ সাহেব তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর পিজিও ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো তখন অবশ্য এটা মোর অলংকারিক জব ছিল। বছরে 2বার আসতেন, একবার সেপ্টেম্বরে যখন হাই লেভেল হয়, আর একবার আসছিলেন আপনার মার্চ মাসে। হ্যাঁ, এই 2বারই, আর কখনো অত। এখন প্রেসিডেন্টের জবটা সারা বৎসরের জন্য বহু কর্ম তাকে নিয়োজিত হতে হয়। তো তার ফলে মাহমুদ আলী সাহেব বললেন যে দেখো, আমি অত সব পারবো টারবো না, আর আমি এই ঢাকায় থাকতে চাই, আমার তোমার নিউ ইয়র্কে আমার যাওয়ার শখ নাই। আর উনি মনে করলেন যে উনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ওনার মন্ত্রিত্ব চলে যেতে পারে। এইটা বোধহয় ভিতর ভিতরে ভয় ছিল, এবং উনি অন্য এখন কাউকে নমিনেটও করলেন না, নমিনেটও করতে পারতেন। তখন আমরা তখন অন্যান্য দেশ হঠাৎ করে তারা বললো তোমরা নমিনি হচ্ছ না। আমি বললাম আমার সরকার করে নাই। তখন আমার এক বন্ধু ছিল ফিজির পিয়ার, সে বললো দোস্ত, তোমরা যখন রান কর, তোমাদের যে আরএসএ গুলো পেয়েছো সেইগুলো আমাদের সাপোর্ট দিবা। আমি বলি হ্যাঁ, ওদের আমরা বলবো না, তুমি যদি দাঁড়াও নিশ্চয়ই। তখন আমরা ফিজির জন্য ওই মাসখানেক আগে, হ্যাঁ, কারণ আমরা ওই ডিলিয়ে হচ্ছে মাসখানে আগে সে রাজি হয়, তখন ফিজির পিয়ার ক্যান্ডিডেট হয় 2016 সালে সে। কিন্তু আই মাস্ট থ্যাংক দিস গভর্নমেন্ট, যে তারা এই যে আমরা একটা ব্লক করে রেখেছিলাম সেই সুযোগটা তারা নিয়েছে। এই জন্য আমি এই তারিক সরকারকে ধন্যবাদ দিই। এই যে জাতিসংঘে বাংলাদেশের খলিলুর রহমান বিজয় পেলেন, তিনি সেখানকার যে কমিটির চেয়ারম্যান হলেন, জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান, সভাপতি হলেন 1 বছরের জন্য। এটি নিয়ে উল্লাস উৎসাহের কোনো কমতি নেই, এটি স্বাভাবিক।
40 বছর পরে বাংলাদেশ এই জাতিসংঘের এই চেয়ারটি পেয়েছে। এখন স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে, একটা না দুটি প্রশ্ন। একটি হচ্ছে, কোন প্রক্রিয়ায় বা কিভাবে খলিলুর রহমান এই চেয়ারে জন্য বিজয়ী হলেন? অনেকে বলছেন তিনি কি কোনো পুরস্কার পেলেন কিনা, আবার অনেকে বলছেন বা জানতে চাচ্ছেন যে এই চেয়ারে অর্থাৎ এই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাকালে খলিলুর রহমান কি করতে পারবেন বাংলাদেশের জন্য। এই দুটি প্রশ্ন নিয়েই আমি কথা বলবো। আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর AK আব্দুল মোমেন, এবং তিনি জাতিসংঘের স্থায়ী পরিষদের প্রতিনিধি ছিলেন দীর্ঘ সময়। আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সেই সাথে আপনার দর্শক ও শ্রোতাদেরও আমি সাধুবাদ জানাই। জি, আমি একটু শুরু করতে চাই যে আপনি যদি একটু, কারণ অনেকেই জানে না প্রক্রিয়াটি, খলিলুর রহমান কিভাবে এই বিজয়টা পেলেন এবং সভাপতি পদে গেলেন, এটা আপনার পর্যবেক্ষণটা যদি একটু বলেন। আমি প্রথম বলবো যে খলিলুর রহমান সাহেব আপনার দীর্ঘ 40 বছর পর এই দ্বিতীয়বার বাংলাদেশ আপনার সাধারণ পরিষদের সভাপতির মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব হয়েছিলেন। 1986 সালে হুমায়ুন রশিদ সাহেব পেয়েছিলেন। তখন নির্বাচন হয়নি, সমঝোতার মধ্যে হি ওয়াজ দি এশিয়া স্পেসিফিক ক্যান্ডিডেট। প্রতি 5 বছর অন্তর অন্তর এশিয়া স্পেসিফিক কান্ট্রিগুলো, যে আমাদের প্রায় 54টা কান্ট্রি আছে এশিয়া স্পেসিফিকে, তাদের সুযোগ আসে এই সাধারণ পরিষদের সভাপতি হওয়ার। সিস্টেমটা হচ্ছে যে আমরা যেমন এই 2016-তে একবার চান্স পাই, 2000 আপনার যেটা বলেছে 71 সংসদে, 76 সংসদে 2021-এ, আর এইবারে হলো 81তম 2026-এ। ইউএন এর এই নির্বাচনগুলো হয়। নির্বাচন হওয়ার আগে সেই সরকার অনেক দিন আগে থেকে তারা ইচ্ছা প্রকাশ করে যে আমরা অমুক সালে আপনার নির্বাচন করতে চাই। তাহলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো তখন কোনো ক্যান্ডিডেট দেয় না। এটা নিয়ে একটা ভদ্রতা, এটা মোটামুটি মেনটেন হয়। তা আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে অনেক সরকার আসলো, কিন্তু ওই যে আগে ভাগে যে ক্যান্ডিডেটটা ফ্লোটিং করা কিংবা পজিশনটা ব্লক করে রাখা, সেই ধারণা প্রায় সময় আমাদের সরকার, এটা ধারণা থাকলেও এটা কার্যকরী করেন নাই। তার ফলে আমাদের খুব সমস্যা। আমরা এই জন্যে এই যে সিকিউরিটি কাউন্সিলে আমরা একবার 1979 সালে আর একবার 1999, এই দুবার এরপরই শেষ। কারণ আমরা ফ্লোট করি না, এটা ফ্লোট করতে হয়। ফ্লোটটা মানে ব্লক করতে হয়। আপনার আমি জাতিসংঘে 6 বছর ছিলাম, এর মধ্যে আমি একবার 2012 সালে জাতিসংঘের সভাপতির দায়িত্ব তিনবার পালন করেছি। কারণ ওই বছরে সার্বিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নির্বাচিত হন, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি থেকে তখন নির্বাচিত হন আপনার ওই জাতিসংঘের সভাপতি। কিন্তু উনি নিজের দেশে খুব ব্যস্ত থাকতেন, আর দ্বিতীয়ত উনি তার দেশে প্রেসিডেন্টের জন্য নির্বাচনের জন্য উনি আপনার প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ফলে তিনি নিউ ইয়র্কে থাকতেন না এবং জাতিসংঘের কাজকর্মে তার কোনো মন নাই। তো সেই সময় আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বাংলাদেশ অনেকবারই জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট হয়, তা আমি সেই বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তখন সেই ভদ্রলোক জার্মিক, সে আমাকে নির্বাচন করলো যে আই শুড বি দি অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি। তা আমি পরপর 3বার এই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। আচ্ছা, প্রেসিডেন্টের এটা একটা সিমোনিয়াল দায়িত্ব, এটা অত্যন্ত আমি সম্মানের। একটু মাঝখানে যাতে আবার ভুলে না যাই, এই জন্য এই যে এইবার এই বাংলাদেশ যে প্রতিদ্বন্দ্বিতা করবে এটার জন্য ব্লক করা, মানে এই প্রক্রিয়াটা কি আওয়ামী লীগ সরকারের সময়, মানে 2020 সালের দিকেই শুরু হয়েছিল আপনার ব্লক প্রস্তাবনাটা? করা খুব বুদ্ধিমানের কাজ। আপনার ব্লক করে রাখলে, আমি আপনার দুটো জিনিস বলি। একটি হচ্ছে আগে ভাগে ব্লক করলে রাখলে আপনার পরে যদি আপনি নির্বাচন নাও করেন,
অনেক সুযোগ সুবিধা নিতে পারেন। 2000 সালে শেখ হাসিনার সরকার সিকিউরিটি কাউন্সিলে নির্বাচন করবে বলে ব্লক করে। আপনার নির্বাচন হবে তখন 2000 এই এটা 13 না 14 সালে, কিন্তু তখন ব্লক করে রাখে। কারণ ব্লক করতে আমরা যখন ব্লক করি তখন অন্য কোন কোন দেশে তারা ইচ্ছা প্রকাশ করেছে, তো পাওয়ারফুল দেশ হলে আর আমরা ব্লক করি না, খুব দুর্বল হইলে ব্লক করি। আর তখন যখন দেখি কেউ নাই, ওইটাতে আমরা জাম্প দিয়ে ব্লক করি। আমি 2019 সালে যখন আপনার পররাষ্ট্রমন্ত্রী হলাম, তখন আমি 3টি পজিশনের জন্য, যা 4টার জন্য চাইছিলাম, 3টি পজিশনের জন্য আমি সাথে সাথে ব্লক করার কি করি, ইনস্ট্রাকশন দিই। একটি হচ্ছে যে রিজিওনাল ডাইরেক্টর ফর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আপনার আমাদের সাইমা ওয়াজেদ পেয়েছেন। ওইটা এশিয়ান আপনার 12টা দেশ নির্বাচন করে। তো আমি তখন ওইটা থ্রো করি যে আমরা করতে চাই, কারণ ওইটা সবসময় ইন্ডিয়া চলে আসে। দ্বিতীয়ত আমি যেটা করি, এই জাতিসংঘের পিজিএ, প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি, সেইটা আমি ব্লক করি। আমি আগে যখন পিআর ছিলাম, আমি যখন আগে স্থায়ী প্রতিনিধি ছিলাম, তখন 2016 সালে আমি এটা ব্লক করেছিলাম। আমি আনঅফিসিয়ালি ব্লক করেছিলাম। সরকার তখন ওইটা সিদ্ধান্ত নেন নাই। তখন আমি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন মাহমুদ আলী সাহেব, আমার শিক্ষক, আমি ওনাকে বলেছিলাম, স্যার আপনি এইটার জন্য চেষ্টা করেন। আমি এটা আনঅফিসিয়ালি ব্লক করি, এবং ব্লক করে শুনি না, আচ্ছা শেষ করি। আর আমি সিকিউরিটি কাউন্সিলে 2031-32-এর জন্য এটা ব্লক করে রেখেছি, বাংলাদেশ এটা ক্যান্ডিডেট। তো ব্লক করলে পরে অন্য কোনো কান্ট্রি তখন ওই তাদের নমিনি দেয় না, চিন্তা ভাবনা করে না। তো ব্লক করলে আমি যখন 2019-এ এটা ব্লক করলাম, 20 সালে জাতিসংঘ এই সব আপনার জানুয়ারি এইরকম সময় হবে, তারা সবাইকে জানালো যে বাংলাদেশ ইজ এ ক্যান্ডিডেট এই পিজি এর জন্য। আমি 21 সালে চাইছিলাম, যখন আমি 19 সালে মন্ত্রী হলাম, আমি 21 সালে চাইছিলাম, কিন্তু 21 সালে মলদ্বীপ আগের থেকে অনেকদিন আগের থেকে ব্লক করে রেখেছেন। তখন মলদ্বীপ আমাদের বন্ধু দেশ, এশিয়ান দেশ, আমরা এই জন্য ওটা কন্টেস্ট করিনি। তখন মলদ্বীপের সাথে আমার সমঝোতা হয় যে আমি 26 সালে, মানে 81, তুমি 76 সালে, আমি বাংলাদেশ 81 সালে করবো, তারা রাজি হয়। তবে তখন আমি একটা দেন দরবার করি, মলদ্বীপে বলি যে তুমি হও, আমরা তোমাকে সাপোর্ট দিব, তবে আমাদের একজন ডিপ্লোম্যাটকে তোমার অফিসে রাখবা, কারণ আমরা পরবর্তীতে এটার জন্য প্রতিযোগিতা করব, তখন যদি জয়লাভ করি, এটা কিভাবে কি কাজ হয়, আমার একটা অফিসারকে তুমি নিয়োগ দিবা। এবং তারা কথা রেখেছেন, উনি প্রেসিডেন্ট হওয়ার পরে উনি কথা রাখেন, আমাদের একজন ডিপ্লোম্যাটকে উনি তার অফিসে রেখেছিলেন। যাই হোক, তা আমরা 2020 সালে ঘোষণা দেই যে বাংলাদেশ উইল বি ক্যান্ডিডেট ফর প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি ইন 2026, দ্যাট মিনস 81st সেশন। তখন এশিয়ার স্লট, এটা প্রতি 5 বছর পর পর এই স্লটটা আসে। আগে আমি যখন 2016 সালে আনঅফিসিয়ালি আমি এই স্লটটা ধরে রেখেছিলাম, এবং প্রায় 80 থেকে 83টা দেশের আমি কি পেয়েছিলাম, আরএসএ, আমরা বলি রিসিপ্রোকাল সাপোর্ট এগ্রিমেন্ট। আমরা যখন ব্লক করি, তখন আমার মিশনের বড় দায়িত্ব হয়, আমার অফিসারদের বড় দায়িত্ব হয় বিভিন্ন দেশের সাথে আলাপ করা। আমরা বিভিন্ন ফর্মাল ইনফর্মাল মিটিং করি, আর ওদের বলি যে আমাদের তোমরা বাবা এই এই পজিশনে সাপোর্ট দিবা, তোমরা যদি রাজি হও তাহলে তোমার সরকার থেকে একটা চিঠি নিয়ে আসো, এটারে বলে আরএসএ, রিসিপ্রোকাল সাপোর্ট এগ্রিমেন্ট। এইটা আমার মিশনের লোকেরা, আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যতগুলো মিশন আছে সে সব মিশনের আমরা অ্যাম্বাসাডারে জানাই, আপনারা এটা সংগ্রহ করেন। হ্যাঁ, এটার জন্য আমাদের যথেষ্ট দূতালি, যথেষ্ট খাটতে হয় আমরা বিভিন্ন দেশে, আমাদের মিশনগুলোতে যে সমস্ত তার দেশে। মানে আমি যদি একটু সহজ করে একটা কথা একটু বুঝতে চাই, বিষয়টা কি এরকম যে আওয়ামী লীগের প্রস্তাবের জন্যই এই আজকে খলিলুর রহমান এই সুযোগটা পেয়ে গেল, এটা কি অবশ্যই, ঠিক? না অবশ্যই খলিলুর রহমান সাহেব খুব ভাগ্যবান লোক। আওয়ামী লীগ ফিল্টার তৈরি করেছে, তারপরে আমার পরপর 3জন পিআর স্থায়ী প্রতিনিধি, প্রথমে এখানে ছিলেন রাবাব ফাতেমা, এখন আন্ডার সেক্রেটারি জেনারেল, আমরা ওনাকেও আন্ডার সেক্রেটারি জেনারেল তদবির করে বানিয়েছি। তারপরে আমার পরবর্তী পিআর ছিলেন মোহাম্মদ মুহিত, তিনি
তার সময় তিনি ওই যতদিন ছিলেন ততদিনে আমাদের আরএসএস সংগ্রহ করেছেন, রাবা ফাতেমা আরএসএস সংগ্রহ করেছে। এরপরে যিনি নতুন আসছেন ইউনুস সাহেব, যাকে নিয়ে আসলেন নোমান সাহেব, তিনিও আরএসএস সংগ্রহ করেছেন এবং তার অফিসের লোকেরা এই কয়েক বছর তার মানে ধরে এই 26-এ বাংলাদেশ সরকারে যারাই থাকতো, যেই দলই থাকতো, সেই তারা এই এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারতো। যেহেতু গভর্নমেন্টের এটা ডিসিশন, সুতরাং যিনি থাকতেন, হ্যাঁ, তিনি এইটার জন্য চেষ্টা করতেন এবং এইটার প্রতিযোগিতায় খলিল সাহেব ভাগ্যবান, কারণ খুব টাইমলি উনি এসেছেন, আসার ফলে হি বিকেম আওয়ার ক্যান্ডিডেট। এর আগে আমাদের 2016-তে আমাদের একটা সুযোগ ছিল, কারণ অনেক দেশ আমাদের সাপোর্ট দিবে বলেছিল। তো মাহমুদ আলী সাহেব রাজি হলেন না। উনি আমাকে বললেন যে মোমেন, এইটা তো অনেক খাটনি। আমি যখন পরপর কয়েকবার ওই অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলাম, মাহমুদ আলী সাহেব তো নিউ ইয়র্কে ছিলেন, ওনার ওয়াইফ অসুস্থ ছিলেন, উনিও অসুস্থ, তাই আমাদের এখানে প্রায় থাকতেন। তো উনি আমাদের কাজকর্ম দেখে বলেন যে না। আমি বললাম যে হুমায়ুন রশিদ সাহেব তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর পিজিও ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো তখন অবশ্য এটা মোর অলংকারিক জব ছিল। বছরে 2বার আসতেন, একবার সেপ্টেম্বরে যখন হাই লেভেল হয়, আর একবার আসছিলেন আপনার মার্চ মাসে। হ্যাঁ, এই 2বারই, আর কখনো অত। এখন প্রেসিডেন্টের জবটা সারা বৎসরের জন্য বহু কর্ম তাকে নিয়োজিত হতে হয়। তো তার ফলে মাহমুদ আলী সাহেব বললেন যে দেখো, আমি অত সব পারবো টারবো না, আর আমি এই ঢাকায় থাকতে চাই, আমার তোমার নিউ ইয়র্কে আমার যাওয়ার শখ নাই। আর উনি মনে করলেন যে উনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ওনার মন্ত্রিত্ব চলে যেতে পারে। এইটা বোধহয় ভিতর ভিতরে ভয় ছিল, জি। এবং উনি তো অন্য এখন কাউকে নমিনেটও করলেন না, নমিনেটও করতে পারতেন। তখন আমরা এ, তখন অন্যান্য দেশ হঠাৎ করে তারা বললো তোমরা নমিনি হচ্ছ না। আমি বললাম আমার সরকার করে নাই। তখন আমার এক বন্ধু ছিল ফিজির পিয়ার, সে বললো দোস্ত, তোমরা যখন রান কর, তোমাদের যে আরএসএ গুলো পেয়েছো সেগুলো আমাদের সাপোর্ট দিবা। আমি বলি হ্যাঁ, ওদের আমরা বলবো না, তুমি যদি দাঁড়াও নিশ্চয়ই। তখন আমরা ফিজির জন্য ওই মাসখানেক আগে, হ্যাঁ, কারণ আমরা ওই ডিলিয়ে হচ্ছে মাসখানে আগে সে রাজি হয়। তখন ফিজির পিয়ার ক্যান্ডিডেট হয় 2016 সালে, সে জয়লাভ। তখন আপনার এই যে সাইপ্রাসের সেই এনবয়, সে আমাদের এক সময় এখানে ছিল পিয়ার, সে প্রত্যেক বছরই দাঁড়াইতে চায়, তো মাথা একটু অন্য রকমের লোক, যাই আচ্ছা, হোক। তো তখন সে ফেল করে। হ্যাঁ, তখন আচ্ছা, আমরা যখন করবো না তখন তো খুব খুশি হয়েছিল যে তোমরা করবে না, তাহলে তার একটা চান্স, খুব শখ তার। কিন্তু তখন ফিজি চলে আসে, এটা স্মল আইল্যান্ড কান্ট্রি, আমরা এই জন্য সাপোর্ট দিই। এই 2026 মানে 81st সেশনে আমরা এটার জন্য অনেক দিন ধরে খেটেছি, এবং আমি বলবো যে খলিল সাহেব খুব ভাগ্যবান লোক যে এই সময় উনি মানে এক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যে ছিলেন। আওয়ামী লীগের প্রস্তাবের সূত্র জি, ধরেই জি, খলিল সাহেব আজকে এই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রস্তাবে। প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ, করলেন হ্যাঁ। আর এবং আমি এটা বিজয় বলি পেলেন। আপনাকে, এই প্রস্তাবগুলো খুব কাজের। আমি যদি জি, কেন্দ্রে ডিক্লেয়ার করে রাখি, তারপরে অন্য একটা শক্তিশালী দেশ ওইখানে আসতে চায়, তখন সে আমার সাথে ট্রেড নেগোশিয়েট করে। আমি একটা ঘটনা বলি যে আমরা 2000 সালে শেখ হাসিনার সরকার সিকিউরিটি কাউন্সিলে আপনার নমিনি দেয়। 2013 না কবে আমরা জানি করব ইলেকশনটা, কিন্তু 2010-এ জাপান আপনার ক্যান্ডিডেট, এশিয়ার থেকে 2 কান্ট্রি, বাংলাদেশ আর জাপান। তো জাপান তখন বেশ পয়সাওয়ালা, তারা বিভিন্ন দেশ কিনে ফেলে, আফ্রিকার দেশ, ক্যারিবিয়ান। আর আমরা তখন এই অত বছর জোর এই আরএসএ সংগ্রহ করতেছি, কিন্তু আরএসএ আমরা খুব বেশি সংগ্রহ করতে পারি। আমি তখন যখন পদ্মা সেতু বন্ধ হয়ে গেল, আমি তখন জাপানি পিয়ারকে বললাম যে তোমার সাথে আমার একটা নেগোসিয়েশন আছে। বললো কি? তা আমি তাকে আমার ব্রেকফাস্টের দাওয়াত দিলাম, দিয়ে বললাম যে তুমি আমাদের এই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পয়সা দেওয়া বন্ধ করে দিয়ে, তোমাদের তো অনেক টাকা, আমাদের এই $2.2 বিলিয়ন দিবে কিনা। সে বললো যে না, পদ্মা সেতু তো আমরা দিতে পারবো না, কারণ আমরা এটার সাথে সম্পৃক্ত, জায়গা সম্পৃক্ত। তবে তোমাদের অন্য প্রজেক্টে আমরা টাকা দিতে, তুমি যদি তোমার সিকিউরিটি কাউন্সিলের এই ক্যান্ডিডেসিটা আমাদের যে উৎসর্গ করো। বলা অবশ্য এই জন্য তোমাকে ডেকেছি নিশ্চয়ই, কিন্তু তুমি আমাকে টাকা দিবে কিনা। সে বলো অন্য প্রজেক্ট যদি তুমি বলো তাহলে আমি, তা আমার সরকারকে আমি জানালাম
আমার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবে রাজি হলো না। ধরেন দীপুমণি আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মিজানুল খায়েস আমার ফরেন সেক্রেটারি, তারা বললেন যে স্যার আমরা অনেকদিন, আমরা একবার জাপানকে হারিয়েছি, না উই উইল নট এগ্রি টু ইট। পরে নেত্রীকে বললাম, নেত্রী রাজি হয়ে গেলেন। নেত্রী বলেন কাউরে বলার দরকার নাই, আপনি এটা গো হ্যাড। হ্যাঁ, তারপরে অনেক আলোচনা হলো, আলোচনা হয়ে এই কথায় 2.4 বিলিয়নের জায়গা থেকে গিয়ে 6 বিলিয়নে আসলো। আর আচ্ছা আচ্ছা। ঠিক হলো আপনার জাপানি প্রাইম মিনিস্টারকে, আমাদের প্রধানমন্ত্রীকে তারা দাওয়াত দিবে, উনি জাপান যাবে, জাপান গিয়ে 4 থেকে 6 বিলিয়ন উঠাবে, তারপর উনি জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে দাওয়াত দিবে, উনি ঢাকায় আসবেন, ঢাকায় আসলে পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন যে আমরা সিকিউরিটি কাউন্সিলের এই পজিশনটা বাদ দিলাম আর আমরা জাপানকে সাপোর্ট দিব। এখন নিন্দুকরা আমাদের গালি দিবে হয়তো যে পয়সার জন্য ওরা তাদের পজিশনটা বাদ দিবে, সেই জন্য আমরা জাপান থেকে আরেকটা অঙ্গীকার নিলাম। আমরা বললাম যে দেখো আমরা পিজিএ হইতে চাই, হ্যাঁ সেই জন্য তোমরা, তারা বললো নিশ্চয়ই আমরা তোমাদের সাপোর্ট দেব। তো নিন্দুকরা কিছু বললে বলবো যে আমাদের তো আরেকটা সাপোর্ট নিয়েছি আরেকটা। হ্যাঁ, তখন জাপান আমাদের $6 বিলিয়ন, আমার সাথে তখন প্রধানমন্ত্রী শিনজো আবে সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি ওনার সাথে সাক্ষাৎ করি, উনি আমাকে ডেকে নিয়ে যান। তো উনি বললেন যে দেখেন 1979 সালে 1979 জাপান বাংলাদেশে হারিয়ে যায়, বাংলাদেশি আমাদের রাইজিং এশিয়া, তখন আমরা হারিয়ে যাই। আমার বাবা তখন আপনার মিনিস্ট্রি অফ ট্রেড ইন ইনভেস্টমেন্ট, এটা সবচেয়ে বড় মন্ত্রণালয় জাপানে, ওটার মন্ত্রী ছিলেন। এটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, কিন্তু তোমাদের সাথে বাংলাদেশের নতুন এলডিসি, তার মধ্যে আমরা হেরে গেলাম। সে হেরে যাওয়ার ফলে জাপানে একটা খুব লজ্জার বিষয় হয়, জাপানে কখনো লোকের চাকরি যায় না, কিন্তু তখন বহু লোকের চাকরি যায়। তখন উনি বললেন, শিনজো আবে বললেন যে আমার বাবা তখন এই মন্ত্রী ছিলেন, তখন তাকে ফরেন মিনিস্টার বানা হয়, কারণ তৎকালীন যিনি ফরেন মিনিস্টার ছিলেন তিনি কোয়ালিশন পার্টনার ছিলেন। তখন ওনাকে বাদ দিয়ে তার বাবাকে ওখানে ফরেন মিনিস্টার, তখন তার বাবা প্রায় 30 জন সিনিয়র ডিপ্লোম্যাটকে চাকরিচ্যুত করেন, বলে আই হ্যাভ দিস পেইনফুল এক্সপিরিয়েন্স। আমি এই তোমার এখন ইলেকশনে দাঁড়াবো, সুতরাং আমি হারতে চাই না, আমি তোমার সাথে নেগোশিয়েট করতে চাই, হ্যাঁ তুমি কি চাও? তা আমি বললাম আমি চাই আমরা কিছু টাকা পয়সা চাই, আমরা উন্নয়নশীল দেশ, আমাদের অনেক টাকার দরকার। বলে এটি দাম। তারপরে আমি বললাম যে দেখেন আমি যখন কমার্স মিনিস্ট্রির চাকরি করতাম তখন আমাদের বদনাম দেওয়া হলো যে আমরা এই যে বটমলেস বাস্কেট, তখন কেউ আমাদের জিনিস বিক্রি করতো না, এক্সপোর্ট আমার বাংলাদেশ করতো না, থার্ড পার্টি গ্যারান্টি চাইতো। তখন জাপান একমাত্র, এই জাপানের মিৎসুবিশি, মারুবানি, এই এরা আমাকে টয়োটা সারা আমাকে আপনার অন ডেফার্ড পেমেন্ট 6 মাস পরে পেমেন্ট, এলসি খুলতাম না, তারা দিত, আমাদের খুব সাহায্য করেছিল, দে ওয়ার আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমাদের টুইন ইঞ্জিন এইসব তারা আমাদের দিত। আমি বললাম যে সেই এক্সপিরিয়েন্স আমাদের আর তোমাদের সাথে আমাদের যথেষ্ট মিল, কারণ তোমাদেরও কোনো মিনারেল রিসোর্স নাই, আমারও নাই, তোমাদের শুধু আছে দক্ষ জনশক্তি, আমার আছে অনেক জনতা। হ্যাঁ, সুতরাং তোমাদের আর তোমাদের মডেল আমরা ফলো করতেছি বাংলাদেশে। সো আই হ্যাড এ গুড রিপোর্ট উইথ হিম। হ্যাঁ, উনি আমাকে স্টেট গেস্ট হিসেবে দাওয়াত দিয়ে নিয়েছিলেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা ওই উইথড্র করি, আর জাপান আমাকে $6 বিলিয়ন এই লোনটা দেয়। আচ্ছা, এই জন্য আমি বলি যে আগের থেকে আগে ভাগে নমিনি করে ফেললে একটা সুবিধা হয়, যে আমি তখন বার্গেনটা করতে পারি। তা আমি যখন মন্ত্রী হলাম সাথে সাথে আমি 4টার জন্য, এক হচ্ছে আমার পিজিএ, এক হচ্ছে আমার সিকিউরিটি কাউন্সিল, আরেকটা ছিল আমার রিজিওনাল ডিরেক্টর ফর হু, আরেকটা হচ্ছিল এখানে এবিকিউ, একটা ফাইন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পজিশন আছে। এইটা খুব আমরা পাই নাই কোনোদিন, বাংলাদেশ কোনোদিন হয় নাই। এইটা তো বেতন দেয়, ইউএন বেতন দিবে, পাওয়ারফুল। এটা বোথ অ্যাডমিনিস্ট্রেশন এবং বাজেট দুইটা কন্ট্রোল করে। কিন্তু তখন আমাকে ইন্ডিয়া পরামর্শ দিল, বললো যে দেখো তোমার তো এখন কোনো ওই ধরনের, তুমি তো প্রথমে এক্সপার্টাইজ ডেভেলপ করবে, তোমার অফিসারকে ওইটার উপর কাজ করতে দিবে, তখন সে যখন গ্রহণযোগ্যতা হবে তখন তুমি ডিক্লেয়ার করো, আগে ভাগে এটা। তখন আমি আর করিনি। হ্যাঁ, আমি 3টা করলাম। আমার 2 নম্বরটা জয়যুক্ত হয়েছে বাংলাদেশ, এবং তখন আমার মিশন এই কাজ শুরু করলো। হ্যাঁ, এইটা একটা সম্মানের জায়গা। আপনার প্রেসিডেন্ট
আপনার যখন হাই লেভেল ডিপুটি। এইটা এখন একটু জানতে চাচ্ছি, মানুষকে একটু জানার খুব আগ্রহ যে প্রেসিডেন্টদের রোলটা কি হবে, এবং তিনি বাংলাদেশের জন্য কিছু হ্যাঁ, স্পেশালি কিছু করার সুযোগ পাবেন কিনা, প্রেসিডেন্ট ক্ষমতা কয়েকটা প্রয়োগ করতে পারবেন কিনা। অঙ্গীকার করেন ইলেকশনের আগে, তিনি একটা অঙ্গীকার করেন যে আমি এই করব। তিনার হয়তো এমফেসিস তিনি দিবেন, তিনি হয়তো কোনো একটা হাই লেভেল ইভেন্ট করতে পারেন। যেমন আমার বন্ধু যে বললাম পিটার কিসে হলো থমসন পম্ফিজি, সে অশ্বিনের উপরে তার একটা আলাদা আগ্রহ ছিল, সে অশ্বিনের উপর একটা হাই লেভেল ইভেন্ট করলো। আমাদের বর্তমান যিনি আমাদের নতুন প্রেসিডেন্ট হয়েছেন, আমাদের বড় ইস্যু হলো ক্লাইমেট ইস্যু। হ্যাঁ, তিনি যদি এর উপর একটা হাই লেভেল ইভেন্ট করতে পারেন, কারণ এই আরেকটা হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট এসডিজি, এইটার জন্য আমি খুব অধিক এটার উপর খুব কাজ করেছি আমরা, আমার সময় এইটা তৈরি হয়। সেইটার জন্য কিন্তু টাকা পয়সা নাই। এসডিজি যে গোলগুলো অর্জনের জন্য, যে 16টা গোল অর্জনের জন্য বড় লোকরা কোনো টাকা পয়সা দিচ্ছে না। সেটার উপর তিনি একটা বিশেষ সেশন করলে বাংলাদেশের উপকার হবে। তবে তিনি শুরুতেই চিন্তা ভাবনা করবেন, ইট উইল ডিপেন্ড অন হিজ স্টাফ, তাদের তিনি নিয়েছেন, নিয়ে তিনি যদি একটা গোল ঠিক করেন যে আমি এই ইস্যুর উপর কাজ করব। এখন কিন্তু বর্তমানে ইউএনের অবস্থা খুব খারাপ। যে জিনিসে আমরা ইউএনের স্ট্রেংথ হচ্ছে মাল্টিল্যাটারালিজম, সবাইকে নিয়ে কাজ করা, এইটা এখন একেবারে দুর্নিশ্চিত হয়ে গেছে। এখন সব বড় লোকের দেশগুলো যা ইচ্ছা তাই করে, হ্যাঁ, তারাই এখন মারাত্মক। এই মাল্টিল্যাটারালিজম যদি তিনি প্রমোট করতে চান, দিস হি উইল গেট লট অফ সাপোর্ট ফ্রম মেনি অফ দি ডেভেলপিং কান্ট্রিজ। দেখেন, তিনি কিন্তু ভোট পেয়েছেন মাত্র 99টা। মলদ্বীপ যখন জয়লাভ করে, আমার মনে হয় তারা বোধহয় 163টা পেয়েছিল। অবশ্য তখন তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন এশিয়া মাত্র থেকে, 5টা না 6টা বোধ না, বা 91 আর ওই 99, সাত সাইপ্রাস আটটা ভোটে পেয়েছে সম্ভবত। 91 আর আমরা পেয়েছি 99। হ্যাঁ, মাত্র হ্যাঁ, 5টা 8 ভোটের ভোট। গতি হলে। আর সাইপ্রাস তো আপনার নিদার এশিয়া নর ইউরোপ। সাইপ্রাসের আপনার ভোটের সমস্যা, কারণ তারা এমনিতে ইউরোপিয়ান ইউনিয়ন, আর ইলেকশন ফিলেকশন হইলেই তারা এশিয়া দাবি করে। কিন্তু এশিয়ার যে 54টা কান্ট্রি, তাকে আপনার এশিয়ান বলে মনে পড়ে না। তো তাদের একটা একটা বড় গ্যাপ রয়ে গেছে। যাই হোক, এইখানে কি এইবারে অনেকে মনে করছেন যে এই যে কম্পিটিশনটা হলো, মাত্র 8 ভোটের ব্যবধানে খলিলুর রহমান জিতে গেলেন, অনেকে এই জায়গাটিতে বিশেষ কোনো লবি কাজ করেছে কিনা, বিশেষ করে ডক্টর ইউনূস এই ক্ষেত্রে কোনো ভূমিকা রেখেছে কিনা, না, এটা আই আপনার ডোন্ট কোনো থিঙ্ক সো। মনে হয় আই কিনা? ডোন্ট থিঙ্ক সো। এইটা আমাদের মিশনগুলো, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বহু বছর ধরে এই যে আরএসএস সংগ্রহ করেছেন, এইটা একটা ইম্প্যাক্ট। আর কে ওই ক্যান্ডিডেট, ইট ইজ নট ইম্পর্টেন্ট। হু মোস্ট ইম্পর্টেন্ট ইজ কোন দেশ। বাংলাদেশ বহু বছর ধরে বিশ্ব সভায় যথেষ্ট সম্মান অর্জন করেছে। এই শেখ হাসিনার 15 বছরে, 21 বছর বলতে পারেন, বাংলাদেশ খুব সম্মান অর্জন করেছে। আমরা একটা মডারেট কান্ট্রি হিসাবে দুনিয়া একটা রাইজিং স্টার, টাইগার অফ এশিয়া হিসাবে হুম, প্রতিষ্ঠিত লাভ করেছি। এই জন্য আমাদের সম্মান অনেক বেড়েছে। সুতরাং এইটা একটা দেশের সম্মানের জন্য। আরেকটা, আমাদের কূটনৈতিকরা বহু বছর ধরে যে আরএসএ সংগ্রহ করতেছেন, টেকনিক্যাল কাজটা করতেছেন, হুম, এইগুলোর কারণে। আর ক্যান্ডিডেট কে হলো, ক্যান্ডিডেট আপনার প্রথম ঠিক হলো যে বাংলাদেশ থেকে একজন ক্যান্ডিডেট শেখ হাসিনার সময় সরকারে ঠিক করলেন উনি। পরে ওই সময় শোনা গেল যে প্যালেস্টাইন হয়তো সদস্য রাষ্ট্র হবে। তখন আমরা ঠিক করলাম যদি প্যালেস্টাইন সদস্য হয়, তাহলে আমরা প্যালেস্টাইনকে সাপোর্ট দিব ফর পিটিএ, সম্মান, জাস্ট যে হুম, যে সম্মানের জন্য। জি, প্যালেস্টাইন আপনার আমেরিকা বিটু দিয়ে দিল, এই জন্য অধিকাংশ দেশ যদিও তাকে সাপোর্ট দিল ফর বিকামিং এ মেম্বার, হতে পারলো না। তখন মাঠটা খালি। আর ওইদিকে আমাদের পাগলা বন্ধু, সেই সাইপ্রাসের এনবয়, সে 2016-তে রান করে, তখনও সে খুব বেশি ভোট পায় নাই। এবারে সে ওই তখন ওই রকমই ভোট পাইছে, ইউরোপিয়ানরা তাকে ভোট দিয়েছে, কিছু সাদা চামড়ার লোক তাকে ভোট দিয়েছে, আর আমাদের এশিয়ার লোকজন খুব ভোট টুট দেয় নাই। তখনও বোধহয় সে এবারে 91 পেয়েছে, 2016-তে বোধহয় সে ওরকম 91 কি 90, আমার ঠিক ভুলে গেছি। হ্যাঁ, আর তখন পিটার পেয়েছিল ওই রকমই, কারণ লাস্ট আচ্ছা, মিনিটে হি ওয়াজ এ ক্যান্ডিডেট। যাই হোক, এক ভোটে জিতলেও আপনি জয়লাভ করেছেন। তো জি, আমাদের জন্য, এক- বাংলাদেশের জন্য এটা গর্ব যে আপনার বাংলাদেশ এটা পেয়েছে। তবে এই যে ডিপ্লোমেট সম্পর্কে বলি, জি, আপনার ইউএনএ যারা চাকরি করেন,
তারা আর খুব সিনিয়র লেভেলে গেলে ওনারা কিছু ডিপ্লোম্যাট হন, আর বাকি হলেন কেরানি, তারা নোট টেকার। বিভিন্ন দেশ, বিভিন্ন ইনফরমাল মিটিং হয়, সেখানে দেশগুলো তাদের দাবি দেওয়া, তাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী ইস্যুগুলো তুলে আনে। ইভেন ওয়ার্ড এইগুলো নিয়ে ঝগড়া হয়, ঘন্টার পর ঘন্টা ডিবেট হয়। এগুলো দেশের যে আপনার এই ডিপ্লোম্যাটরা এইগুলো করেন, এইগুলো দে আর দ্য রিয়েল ডিপ্লোম্যাট। নিজের দেশের স্বার্থটাকে সংরক্ষণ করার জন্য তারা খুব খাটেন। হ্যাঁ, আর ইউএনএ যারা চাকরি করেন তারা এগুলো আপনার দেয়ার রেকর্ড, মানে নোট টেকার। তারা নোট টেক করেন, করে একটা সামারাইজ করে দেন কান্ট্রি, যিনি ওখানে চেয়ারপারসন, তারকে দেন, আপনি রিড করেন, তখন উনি রিড করে সবাই গ্রহণ করলে এটা হয়। সুতরাং একবার আপনি ইউএন স্টাফ হয়ে গেলে ইউ আর নো লঙ্গার নেগোশিয়েটিং আপনার ডিপ্লোম্যাট। নেগোশিয়েটিং ডিপ্লোম্যাট হচ্ছে কান্ট্রি ডিপ্লোম্যাট, তারা নেগোশিয়েট করে, ট্রেডিংটা করে। হ্যাঁ, দে হ্যাভ দি আপনার অথরিটি টু ডু ইট। আর ইউএন স্টাফ যারা, তারা হলো নোট টেকার, তারা ওই আমাদের দেশের যেমন কর্মচারী, সরকারি কর্মচারীর মতো কাজ করেন আর কি। তো তবে আমি আমার এই মনে হয় জায়গাটায় যে বাংলাদেশে একটা সুযোগ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যক্তি কান্ট্রি হিসাবে কি অর্জন হবে জানি না, তবে যদি খলিল সাহেব যদি ক্লাইমেটের উপর একটা বড় ইভেন্ট করতে পারেন, হ্যাঁ, সব হেডস অফ গভর্নমেন্টকে নিয়ে এইটার ফান্ডিং এর জন্য, কিংবা ক্লাইমেটের কমিটমেন্টটা বাড়ানোর জন্য। আরেকটি হচ্ছে যে এসডিজির জন্য যদি ফাইন্যান্সিং অফ এসডি, ওইটা যেটা আমাদের এই কিসের নাম 17 নম্বর এজেন্ডা, এর উপর যদি করতে পারেন, দ্যাট উড বি অ্যান অ্যাচিভমেন্ট। তবে এগুলো কঠিন আছে, সহজ হবে না। আর উনি ওনার কি আছে, আমি ওনার ম্যানিফেস্টো দেখেছি কিন্তু আমার ঠিক মনে নাই যে উনি এমফেসিস আর মাল্টিলেটারিজমকে জিয়ে রাখার জন্য যদি চেষ্টা করে, তাহলে দিস কুড বি এন অ্যাচিভমেন্ট। বাট আই ডোন্ট নো, বাট কান্ট্রির জন্য বান্ডির সম্মান যে হলো যে তিনি একজন বাংলাদেশের লোক প্রেসিডেন্ট হয়েছে, এইটাই আমাদের বড় অর্জন। এর বেশি কিছু তিনি করতে পারবেন বলে আমার মনে হয় না। তবে উনি যেটা সুযোগ পাবেন এজ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হলে তিনি বিভিন্ন দেশে বেড়াইতে পারবেন। বেড়ানো হলে সেটা ইউএন ওই পয়সাটা দেবে। তবে ওনার অফিসের স্টাফটা কিছু কয়েকজন ইউএন দিবে, আর বাকি উনি হয়তো বাংলাদেশ সরকারের পয়সা নিয়োগ দিবেন। হ্যাঁ, এটা অন এমনি ডেপুটেশন। ওনার ফিনান্সিয়াল সুবিধাটা কি হবে? ইউএন ওনাকে একটা এখানে থাকার জন্য যে খরচ সেটা দিবে, বাট ইউ নো হি হ্যাভ এ কমফোর্টেবল লিভিং। মানে আর মান্থলি ওনার কোনো স্যালারি আছে কিনা ওনাদের? একটা একটা অনারিয়াম আছে, জি। হ্যাঁ, অনারিয়াম আছে। আমি একদম শেষ পর্যায়ে শেষ একটা প্রশ্ন একটু করব, এটা অন্য আঙ্গিকের। সেটি হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু উনি এখন চেয়ার, এবং বাংলাদেশে একই সাথে উনি আজকেও বলেছেন, গতকালকে বলেছেন যে এখন উনি পররাষ্ট্রমন্ত্রী থাকবেন, ছাড়বেন না। স্বাভাবিকভাবেই রাজনীতির জায়গায় যেহেতু উনি একটা দলের, একটা সরকারের হচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন, পাশাপাশি উনি এর আগে যে সরকারে ছিলেন ডক্টর ইউনূসের, এই দুইটা মিলেই সামনে আমি একদম সরাসরি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে যেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যদি কখনো জাতিসংঘের কোন বাংলাদেশে এমন কোন সিচুয়েশন হয় যে জাতিসংঘ বিবৃতি দেয়, মাঝে মধ্যেই তো এগুলো দেয়, এর আগে বিভিন্ন সময় দিয়েছে, তো সেই ক্ষেত্রে উনি কি করবেন? উনি কি এই চেয়ারে বসে মানবাধিকার নিয়ে কিংবা ওই ধরনের পলিটিক্যাল আনরেস্ট কোন সিচুয়েশনের ক্ষেত্রে কিংবা পক্ষপাতিত্বের জায়গায় উনি কি কি ভূমিকা রাখতে পারবেন? খুব একটা সুযোগ থাকবে না ওনার, কারণ জাতিসংঘের এই বিভিন্ন যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো, তারা বাই অ্যান্ড লার্জ যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কারু কাজে ইন্টারফেয়ার করে না। ওখানে তিনি কতটুকু ওকালতি করতে পারবেন সেটা আমার সন্দেহ আছে। ইট ইজ মোর অফ এ সিরিমোনিয়াল পজিশন। এইটা খুব একটা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকবে না। সুতরাং দেশে যদি অন্যায় অত্যাচার হয়, সেইগুলো জাতিসংঘের কাছে তুলে ধরলে জাতিসংঘ সেইটা নিয়ে বলবে, এবং তখন প্রেসিডেন্ট হ্যাজ ভেরি লিটল টু কন্ট্রোল দোজ। আমাদের দেশের প্রেসিডেন্ট কি প্রাইম মিনিস্টার হলে সব কন্ট্রোল করতে পারে, জাতিসংঘে এই ক্ষমতাটা নাই। হ্যাঁ, এই ইজ এ সিরিমোনিয়াল মিটিং হলো প্রিসাইড করবেন। হ্যাঁ, ওখানে ওনার সাথে আরো অনেকগুলো দেশের 15 জন বোধ হয়, সরি 5 জন ভাইস প্রেসিডেন্ট থাকে। হ্যাঁ, ওনার অনুপস্থিতিতে তারা প্রিসাইড করবে, আর উনি
বড় বড় ইভেন্টগুলো উনি প্রিসাইড করবেন। সো দিস ইজ হোয়াট ইট ইজ। বাংলাদেশ মোটামুটি সবসময় আইদার ভাইস প্রেসিডেন্ট অর প্রেসিডেন্ট হয়েছে। হ্যাঁ, আমাদের যত পিয়ার এদের প্রায় প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আছে, কারণ এশিয়ার থেকে আসলে আমরা হয়ে যাই আর কি জি, অটোমেটিক এটা। জি। সো তবে এটা অনেক ধন্যবাদ আমি আপনাকে। ভেরি আপনি হ্যাপি, কারণ আমি এইটার জন্য, আমি যখন পিয়ার ছিলাম আমি এটার জন্য চেষ্টা করি, এবং আমি 2016 সালে আনঅফিসিয়াল ক্যান্ডিডেটসের মতো ডেভেলপ করি, এবং মোটামুটি আমি প্রায় 83টা দেশের RSA মানে আমাকে সাপোর্ট দিবে। কিন্তু মাহমুদ আলী ভাই কোনোভাবে রাজি হলেন না। উনি বলে যে না, আমি এই প্রেশার নিতে, আগে অনেক সহজ ছিল আর এখন অনেক কঠিন, আমি তোমাদের দেখছি কিভাবে দৌড়াদৌড়ি করো, আমি এটা। তো উনি তখন ওনাকে বলা হয়েছিল, ওনার ডিজি UN ওনাকে বলছিল স্যার আমাদের অন্য কাউকে দিয়ে আপনি নমিনেট করেন। বলে না না, এইগুলো বাদ দাও। আচ্ছা। So he was a যাক, very, তো ঝামেলা যেতে চান না আর কি। তো জি, আমি এই জন্য যখন পররাষ্ট্রমন্ত্রী হলাম, আমার টার্গেট যে আমি এই পজিশনটা বাংলাদেশের জন্য আনবো, সেই জন্যই আমি তখন ওইটা ব্লক করে রাখি। এই আপনার অফিসিয়ালি 2020 সাল থেকেই আমরা 81st সেশনের প্রেসিডেন্ট হওয়ার ব্লক করে রেখেছি। তো তার মানে এইটার এইটার আপনার যে ওইটা ব্লক করা মানে এক প্রস্তাব, এক ধরনের তো প্রস্তাব, সেইটার সুফলটা এবার পেল, তাই তো এটা বাংলাদেশ? সুফলটা এখন পেল। যেমন জি, আমরা 31-32-এ আমরা সিকিউরিটি কাউন্সিলের সদস্য হওয়ার জন্য আমরা ব্লক করে রেখেছি। তখন যে সরকার বাংলাদেশে থাকবে তারা এই সুযোগটা পাবে, আর যদি তারা সুযোগ না নেয় তারা তখন ওইটা দিয়ে ট্রেড করতে পারবে অন্য একটা বড় দেশের সাথে। ব্লকিং করার একটা বড় ফায়দা হলো, এই যে আমি শিখেছি ইউনে থাকতে, যে আমি হুম, তখন ওই ট্রেড করতে পারি। ইউ বিকাম মোর পাওয়ারফুল ইন নেগোশিয়েটিং আপনার পজিশনটা শক্ত এটা একটা করতে। ভালো। Yeah. জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার ভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানালেন এবং এই যে বিশ্লেষণও করলেন, খুবই চমৎকার। এটা আমার কাছে মনে হয়েছে যে খুবই ভালো একটি আহ আহ, আমাদের আলোচনাটা হয়েছে। দর্শক আপনারা যারা সঙ্গে আছেন, এতক্ষণ ছিলেন কিংবা পরে শুনবেন, প্রয়োজনে আবার একটু মনোযোগ দিয়ে শুনেন। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বেশ কিছু ইনফরমেশন তিনি দিয়েছেন, এবং সবচেয়ে বড় দুটি বিষয়, একটা হলো যে আমরা যদি এইভাবে কথাটাকে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রস্তাবনার সুফল হিসেবে আজকে, বিশেষ করে আমার অতিথি যিনি আছেন, তার প্রস্তাব, তার ব্লক করার ফলই আসলে এই খলিলুর রহমান বাংলাদেশের ক্যান্ডিডেট হতে পেরেছেন। বিজয় টা বাকিটা না হয় এই সরকার যারা আছে তাদের, এবং সেটিও বলেছেন যে তাদের আগে থেকেই বিভিন্ন কূটনৈতিক তৎপরতার ফসল। এটা বিষয়টা এমন না যে এবার হুট করে ক্যান্ডিডেট হয়ে গেছে, বাংলাদেশ দাবি করেছে ক্যান্ডিডেট হয়ে গেছে আর নিজেরাই ভোট নিয়ে হয়ে গেছে, এমনটি বিষয়টা নয়। এই ক্ষেত্রে অবশ্যই এইখানে একটি এইখানে আমি আপনার সাথে একটু অ্যাড করি, জি, বাংলাদেশে যারাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকবেন তাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমরা আগামীতে কোন কোন সালে কোন কোন পজিশনে আমরা কন্টেস্ট করব, সেইগুলো আগে ভাগে ব্লক করে রাখলে বাংলাদেশের মঙ্গল হবে। জি, অনেক ধন্যবাদ। এবং আপনাকে অবশ্যই এই আজকের বাংলাদেশের এই সফলতা বা এই বিজয়ের অবদান যে আপনারও আছে এবং আপনি কৃতিত্বের দাবিদার, সেটিও কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেল। দর্শক আপনারা শুনেছেন এবং বুঝতে পারছেন। আমরাও আশা করি যে খলিলুর রহমান যেই রাজনৈতিক মতাদর্শেরই এখানে হন আমি না অ্যাড কেন, করি একটু, ব্লক করলেই যে আপনি জিতবেন এমন না। আপনার যেমন ক্যান্ডিডেট একসময় হতে পারবেন। আমরা নেমের প্রেসিডেন্ট হওয়ার জন্য ঠিক হয়েছিল, তারপরে এইটা শেখ হাসিনার সরকার 96-এর সরকার, তারা নেম ঢাকায় করবে, বাংলাদেশ নেমের প্রেসিডেন্ট হবে। নেম হচ্ছে সবচেয়ে বড় আপনার সদস্য জি, রাষ্ট্রের রাজনৈতিক প্রায় 131টা দেশের সবচেয়ে বড় গ্রুপ। কিন্তু জি, পরে সাইফুর রহমান সাহেব আসলেন, তো দেখলেন টাকা পয়সা অনেক খরচ হবে, উনি বাদ দিয়ে দিলেন। সো উনি রাজি হলেন না। কিন্তু আই মাস্ট থ্যাংক দিস গভর্নমেন্ট যে তারা এই যে আমরা একটা ব্লক করে রেখেছিলাম সেই সুযোগটা তারা নিয়েছে। এই জন্য আমি এই তারিক সরকারকে ধন্যবাদ দিই। জি, অনেক ধন্যবাদ আপনাকেও। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ।